সবাইকে সুপ্রভাত। আমিও পড়না আজকে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের দিনটা রবিবার, সবেমাত্র ঘুম থেকে উঠেছি। আর হ্যাঁ, এই যে দোলনাটা দেখছো তার মানেই বুঝতে পেরেছো আমি কাকি বাড়িতে রয়েছি। আসলে আমার এখনও ছুটি চলছে আর ছুটিটা প্রায় শেষের দিকে যাচ্ছে, তাই মনটা একটু খারাপ। কিন্তু আজকে না নীল পুজো, তাই আমি উপোস করেছি। এই তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বাজিয়ে দিয়েছিলাম 8টা মতো। তারপরে স্নান করে সবার প্রথম কাকি বাড়িতেই আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। তারপরে আমরা সবাই আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়বো জলেশ্বরের উদ্দেশ্যে। তোমরা কারা কারা এই মন্দিরে এখনো অবধি যাওনি অবশ্যই জানি। এই এখন বাজে হলো প্রায় 2টো। আমরা গলায় গামছা টামছা নিয়ে সানগ্লাস পরে একদম রেডি। আমরা কোথায় যাচ্ছি? জলেশ্বরে। তো চলো যাওয়া যাক। প্রচন্ড রোদ্দুর, তাই আমরা এই যে এরকম ভাবে সবাই গামছা সেফটি নিয়েছি আজকে, ঠিক আছে? পেছনেও কাকি বসে আছে, আর ওদিকে কাকু ভ্যান চালাচ্ছে, আর কে আছে? মামুন আছে। আর এই যে আমাদের ভোদকা। এখান থেকে আমি বাড়িতে যাচ্ছি, বোনকে তুলবো, ওকে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। জলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আমরা তো ভ্যানে উঠে পড়েছি। একদম হাবড়া স্টেশন থেকে যশোর রোডে উঠে ওখান থেকে ভ্যান বা টোটো অটো সব কিছুই এই জলেশ্বর মন্দিরে যায়। এই দেখো আমার বোন আর পঙ্কজ, এরা ভ্যানে যায়নি, এরা স্কুটি করে কিন্তু পেছন পেছন আসছে। আর যাওয়ার পথেই কুলপুকুরে কালীমায়ের মন্দিরটা পড়ে, খুব জাগ্রত। কিন্তু আমরা ভর দুপুর 2টোর সময় বেরোলেও রাস্তায় এত সুন্দর সুন্দর গাছ রয়েছে আর ছায়া পড়েছে না, ভীষণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই যে জলেশ্বর চড়ক মেলাতে আমরা চলে এসেছি। রাস্তার মাঝখানে এরকম অনেক জলছত্র বসেছিল, এখান থেকে কিন্তু আমি রসনা নিয়ে নিয়েছি। ফাইনালি ঢুকলাম মন্দিরে। বাইরে যাওয়ার সময় দেখতে পাচ্ছি কত মায়েরা, বউরা, বোনেরা সবাই রেডি হয়ে বসে রয়েছে কখন বাবার মাথায় জল ঢালবে। আর লাইনটা দেখেছো, মন্দির কোথায় ফেলে এসেছি। লাইনটা প্রায় নাই নাই করেও 3 থেকে 4 কিলোমিটার পড়েছে। না জানি কখন এই এনারা গিয়ে পৌঁছবেন মন্দিরের মধ্যে আর শেষ পর্যন্ত পুজোটা কমপ্লিট করতে পারবেন। জলেশ্বর নামটা শুনেই মনে হচ্ছে জলের নিচে ঈশ্বর, যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। আসলে এই মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে, যার বর্তমান নাম শিব পুকুর। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকার শিব পূজার প্রচলন হয়। সেই সময় মন্দিরটা কিন্তু টিনের ছাউনিরই ছিল, আর দেয়াল ইট দিয়ে কাঁথা ছিল, ইট আর কাদার সংমিশ্রণে। পরে অবশ্য গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন যে মূল বিগ্রহটি সেটি বছরের বেশিরভাগ সময় মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকতো। আর হ্যাঁ, এই পুকুরটা কিন্তু 4 একর 40 শতক জমির উপর তৈরি হয়েছিল। প্রতি চৈত্র মাসের 3য় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন। তারপর দিনই সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান। তারপর স্থানীয় 8টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ। পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিব পুকুরেই। বছরের বাকি সময় অন্য একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন। সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন। মূল মন্দির ছাড়াও এখানে শিবের কিন্তু আর একটা প্রতীক্ষা মন্দিরও রয়েছে, একটি কালী মন্দিরও রয়েছে। আর মন্দিরের পাশেই রয়েছে গাছ, যেখানে মনস্কামনার জন্য ভক্তরা কিন্তু ঢিলও বেঁধে যান। এই যে আমিও মন্দির থেকে কিন্তু পুজো দিতে গিয়েছি আর সামনে শিবপুকুর থেকে জল তুলেছি। দেখেছো চারপাশে কত মানুষ পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে, কেউ বা পুজো দিয়ে শুধুই এখানে শান্তির আশায় বসে আছে। বোন আর ভাই কিন্তু দিতে পারেনি মন্দিরের মধ্যে, তাই এই মন্দিরের সামনে যে শিব মন্দিরটি রয়েছে সেখানে এরা ফাইনালি জল ঢাললো। আর আমিও সেই ফাঁকে আর একবার বাবার মাথায় জল ঢেলে নিলাম। আরতি করার জন্য ভেতরে তো একটুও জায়গা নেই, দেখেই বুঝতে পেরেছো আমরা বাইরেই আরতি করে নিয়েছি। তারপরে এই দেখো এখানে মেলা বসেছে, আমরা এখানে মেলায় একটু ঘুরুঘুরি করলাম। আর হ্যাঁ, চরণামৃত খেয়ে উপোসটা তো ভেঙেই ফেলেছি। এবার আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা লস্যি খেলাম। আর এইগুলো দেখেছো, কার কার মনে পড়ছে ছোটবেলাটা? ছোটবেলায় আমরা এই ধরনের রান্নাবাটি দিয়ে কত খেলেছি, এখনো কিন্তু একই রকম আছে। বহু বছর পরে এই খেলনাগুলোকে দেখলাম। ফাইনালি মন্দির নমস্কার করে সবাইকে টাটা করে চললাম বাড়ির পথে। সূর্য তো প্রায় ডুবন্ত অবস্থায়, কিন্তু এই শিব পুকুর থেকে অনেকেই না জল তুলে আবার যান আমাদের কুলপুকুর মায়ের মন্দিরে। ওখানে পায়ে হেঁটে গিয়ে সবাই জল ঢালে, কেউ বা হাবড়া শিববাড়িতে গিয়েও জল ঢালেন। এই যে কুলপুকুর মায়ের মন্দির দেখেছো, রাতের দিকটা কতটাই না ভিড় হয়ে গিয়েছে। আমাদের বাড়ি থেকে আমার মামুনি, কাকি, ভাই ওরা সবাই পায়ে হেঁটে এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। রাস্তায় দেখা হয়েছিল, আর আমি তো চলে গিয়েছিলাম ভ্যানে করেই। জলছত্র থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়িতে ঢুকতে ঢুকতে রাত্রি প্রায় 8টা বেজে গিয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে এই মুহূর্তে, কিন্তু কিচ্ছু করার নেই, সাবু ভিজিয়েই রেখে গিয়েছিলাম।
মিষ্টি মিষ্টি অনেক সারাদিন খাওয়া হয়েছে, তাই আজ একটু সাবির খিচুড়ি বানাবো। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরে আর 5 ফোড়ন আর একটু আদা ঘষে দিয়েছি, তার মধ্যে ইচ্ছা মতন সবজি দিয়েছি। এই যে একটুখানি আদা বাটাও দিয়ে দিলাম, আর এইদিকে টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে নুন হলুদ দিয়ে এই সবজিগুলোকে আধা আধা মতো ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি মুগ ডাল কাঁচা আর ভাজা দুটোই নিয়েছিলাম, কিছুটা ভাজা কিছুটা কাঁচা, কারণ যদি সারাদিন কিছু তো খাইনি, এই ভাজা মুগ ডাল খেলে গ্যাস হয়ে যায় সেই ভয়তে আর কি। তারপরে জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে আসলে ডালটা সেদ্ধ হয়ে গেলে, আর সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছেই এতক্ষণে, আমি এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো, তারপরে উপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম। গরম গরম প্লেটে সার্ভ করলাম, আমার একার জন্য নয়, বাড়ির সবার জন্য। সাথে ছিল মিষ্টি আলু ভাজা আর 2খানি পাঁপড় ভাজা। ব্যাস, আজকের দিনটা এইরকম গেল। তোমরা সবাই খুব ভালো থেকো।